মেট্রো রেলে যাওয়া যাবে সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা, থাকবে পাতাল পথও, চালু 2028-এই। এটা আন্ডারগ্রাউন্ডও আছে, আবার এলিভেটেডও আছে। এখানে অগ্রগতি 51%। আসছে বর্ষায় জাজিরা প্রান্তে ভয়ঙ্কর রূপ নিতে পারে পদ্মা, পরিস্থিতি মোকাবেলায় সেতু বিভাগের সব প্রস্তুতি সম্পন্ন। জাজিরা সাইডে প্রায় 10.5 কিলোমিটার পর্যন্ত আমরা এদিকে প্রোটেকশন করতেছি স্লোপের। আমাদের বিশ্বাস যে বর্ষা হওয়ার আগে আমাদের কাজ শেষ হবে। স্রোতে বা ঢেউয়ে আমাদের নদী ভাঙ্গনে আর আঘাত হানবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাসির হোসেনের বধূ বিতর্কের ফয়সালা হবে আদালতে, রাকিবের বিরুদ্ধে মামলার প্রস্তুতি, আদালতের নির্দেশনা পেলেই তদন্তে নামবে পিবিআই। মেট্রো রেল প্রকল্পের আওতায় সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে চলছে মাটি পরীক্ষার কাজ। এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক প্রতিষ্ঠানও। উড়াল ও পাতালের সমন্বয়ে কাজ শেষ হওয়ার লক্ষ্য 2028 সালে। রাশাদ লিমনের রিপোর্ট। সাভার থেকে গাবতলীর দিকে আসতেই রাস্তার বাঁ দিকে চোখে পড়বে এমন কর্মতৎপরতা। ছোট ছোট ব্যারিকেড দিয়ে চলছে মেট্রো রেল 5-এর কাজ। মেট্রো রেল 5-এর সাউদার্ন রুটের আওতায় মাটির সমীক্ষা করতেই এই কর্মযজ্ঞ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের কাজ তো প্রায় শেষের পথে। এবার চলছে প্রকল্প 5-এর আওতায় হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রো রেলের কাজ। এরই অংশ হিসাবে প্রাথমিক পর্যায়ে হেমায়েতপুর থেকে গাবতলী পর্যন্ত এমন 10টি পয়েন্টে চলছে সয়েল টেস্টের কাজ। প্রাথমিক অবস্থায় প্রতিটি ভায়াডাক্ট এলাকায় মাটি সংগ্রহ করে করা হবে সমীক্ষা। সয়েল টেস্টের পাশাপাশি আমরা আরও কিছু টেস্ট করতেছি, যেমন প্রেশার মিটার বা সিপিটিউ, পিজোমিটার, ওয়াটার স্ট্যান্ড পাইপ। 20 কিলোমিটার দৈর্ঘ্য এই মেট্রো রেল হেমায়েতপুর থেকে শুরু হয়ে গাবতলী, টেকনিক্যাল, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2, নতুন বাজার হয়ে যাবে ভাটারা পর্যন্ত। এটার ফিজিবিলিটি স্টাডি আমাদের শেষ হয়েছে, এখন সার্ভেগুলো চলছে। অনেকগুলো সার্ভে আমরা একসাথে শুরু করেছি। উড়াল আর পাতাল 2 মিলিয়েই হবে এই মেট্রো রেল, যার হেমায়েতপুর থেকে প্রথম 5টি স্টেশন হবে উড়াল। এরপর গাবতলী থেকে শুরু হবে পাতাল লাইন। পরের 9টি অর্থাৎ নতুন বাজার পর্যন্ত মাটির নিচ থেকে গিয়ে সবশেষ স্টেশন ভাটারায় হবে উড়াল। এরই মধ্যে নিয়োগ করা হয়েছে এই প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান। বেসিক ডিজাইনের কাজটা চলছে, কারণ বেসিক ডিজাইন শেষ করে ডিটেল ডিজাইনে যেতে হবে। এখানে অগ্রগতি 51%। সরকারি বেসরকারি মিলিয়ে এই প্রকল্পের নির্মাণ ব্যয় হচ্ছে 41,238 কোটি 54 লাখ টাকা, যা 2028 সাল নাগাদ শেষ হবার কথা রয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মার গতিপথ আবার দ্রুত পরিবর্তন হওয়ায় মাওয়ায় চর বেড়েছে আর স্রোত বাড়ছে জাজিরার দিকে। সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক কারণেই পদ্মা জাজিরা এলাকায় রুদ্রমূর্তি ধারণ করতে পারে। তাই কাঁঠালবাড়ি ঘাটে সরিয়ে সেখানে নদী শাসনের কাজ চলছে পুরোদমে। আর পরিস্থিতি মোকাবেলায় সব প্রস্তুতি গ্রহণ করেছে সেতু বিভাগ। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মার গতিপথ পাল্টে মাওয়া থেকে জাজিরার দিকে স্বরূপে আবির্ভূত হতে যাচ্ছে। আজ করতে পেরে আগে ভাগে নদীকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কাঁঠালবাড়ি থেকে ফেরিঘাট সরিয়ে নেওয়া হয়েছে বাংলা বাজারে। কাঁঠালবাড়ির কাছে পদ্মায় উচ্চ ক্ষমতার 4টি ড্রেজার একযোগে কাজ করছে। ভাঙনের আশঙ্কায় প্রস্তুত রাখা হয়েছে 36 লাখ ব্লক। জাজিরা সাইডে প্রায় 10.5 কিলোমিটার পর্যন্ত আমরা এদিকে প্রোটেকশন করতেছি স্লোপের, এই নদীর পাড়ের প্রোটেকশন করে আসতেছি। পদ্মা সেতুর নদী শাসন প্রকৌশলীরা বলছেন, প্রাকৃতিক কারণেই নদীপথ পরিবর্তন হচ্ছে। তাই বর্ষার আগেই পদ্মাকে নিয়ন্ত্রণে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 2,000 plus is 700 worker. This is now is Senhaidu is so many barge work, so many dredging work. Now the barge is a four piece big dredging work. আশা করতেছি যে সামনে বর্ষার সময় পূর্বে আমাদের বেশিরভাগ নদী শাসন কাজ শেষ হয়ে যাবে। আমাদের স্রোতে বা ঢেউয়ে আমাদের নদী ভাঙ্গনে আর আঘাত হানবে না। মাওয়া প্রান্তে 2 কিলোমিটার এবং জাজিরা অংশে প্রায় 12 কিলোমিটার এলাকায় নদী শাসন করছে চীনা ঠিকাদার সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড।
সেতু নির্মাণ ঘিরে প্রমত্তা পদ্মা শাসনে চীনা কোম্পানির সাথে 8,707 কোটি 81 লাখ টাকার চুক্তি হয়েছে। নদী শাসনে বিশ্বের কোথাও এত বড় অঙ্কের চুক্তি হয়নি। বিশ্ব রেকর্ডের এই চুক্তির কাজের অগ্রগতি এখন প্রায় 80%। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রগতিশীল বাম সংগঠনগুলো। বিক্ষোভ সমাবেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানানো হয়। এদিকে কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বিক্ষোভ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাহবাগ চত্বরে এসে অবস্থান নেয়। এ সময় রাস্তা অবরোধ করে সেখানে বিক্ষোভ সমাবেশ শুরু করে তারা। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত শাহবাগ চত্বরে অবস্থান করে বাম ছাত্র সংগঠনগুলো। সমাবেশ থেকে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, আমরা এর সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করি। লেখক মুশতাক আহমেদের হত্যার বিচার করা হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলন চলতে থাকবে। রাজধানীতে এক অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। ডিজিটাল নিরাপত্তাকে এখনই কবর দেওয়ার সময় এসেছে। ডিজিটাল নিরাপত্তা দিয়ে বলা বন্ধ করা যায় না। এদিকে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মুশতাক বন্দী ছিলেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে। পোস্টমর্টমের পরে আমরা সঠিকভাবে বলতে পারবো যে কেন এই মৃত্যুটা হয়েছে, এবং এটা আমরা ইনকোয়ারি কমিটি যেটা বললেন সেগুলো আমাদের প্রয়োজন বোধে আমরা করব। পোস্টমর্টমে তার কোনো বাহ্যিক কোনো ধরনের আঘাত ছিল না, তো এখন ভিতরে তার যে ইন্টারনাল অর্গান যেটা আমরা বলি সেসব অর্গান আমরা প্রিজার্ভ করেছি। লেখক মুশতাকের বাড়ি নারায়ণগঞ্জের 2500 উপজেলায়। ডিজিটাল নিরাপত্তা আইনে গত বছরের মে মাস থেকে কারাবন্দী ছিলেন তিনি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে, দেশে চিকিৎসকের ঘাটতি মেটাতে করোনাকালে 42তম বিশেষ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত। অংশ নিলেন 31,000-এরও বেশি পরীক্ষার্থী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ। সেই সুখবর জানাতে শনিবার সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিমের পাঠানো এক বার্তায় জানানো হয়, শনিবার বিকেল 4টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে এ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে $1230 মার্কিন। 2020 সালের বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $1827। মানব সম্পদ সূচকে উন্নয়নশীল দেশ হতে 66 পয়েন্টের প্রয়োজন। বাংলাদেশের পয়েন্ট এখন 75.3। 1971 সালে স্বল্পোন্নত দেশের সংখ্যা ছিল 25, যা বর্তমানে দাঁড়িয়েছে 46-এ। দেশে চিকিৎসকের ঘাটতি মেটাতে করোনাকালে অনুষ্ঠিত হলো 42তম বিশেষ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা হয়। এতে অংশ নেন 31,000-এরও বেশি পরীক্ষার্থী। এই বিসিএস এর আবেদন শুরু হয় গত বছরের 7 ডিসেম্বর এবং শেষ হয় 27 ডিসেম্বর। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা হয়। 42তম বিসিএস এ সহকারী সার্জন হিসেবে 2000 জনকে নিয়োগ দেওয়া হবে। গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার আশা পরীক্ষার্থীদের। বধূকার ফয়সালা হবে আদালতে। দুপক্ষই তদন্ত ও আদালতের ওপর আস্থা রাখতে চান। ক্রিকেটার নাসির হোসেনের আইনজীবী জানান, তারা মামলার বাদী রাকিব হাসানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। আর রাকিব হাসান জানান, তারাও আইনের লড়াইয়ে প্রস্তুত। পিবিআই বলছে, আদালতের নির্দেশনা পেলেই শুরু হবে তদন্ত। এক বধূ নিয়ে দুইজনের দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে। আদালতের বাইরেও চলছে দুপক্ষের বাকযুদ্ধ। ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা চলছে দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পক্ষে বিপক্ষে নানা মন্তব্য আসছে। তাহলে এই বিতর্কের অবসান কোথায়? দুপক্ষই বলছে যা হবে আদালতে। আমাদের যে কোনো ক্রিকেটার নাসির হোসেনের আইনজীবী জানান, ডিভোর্স দেওয়ার পরও অন্যের বউকে নিজের দাবি করায় মামলার বাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তারা। সে বিষয়ে কাজ চলছে। আমরা অবশ্যই আইনি পদক্ষেপ গ্রহণ করব
এবং তার জন্য আমাদের আলোচনা এবং পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা তদন্তকারী কর্তৃপক্ষের কাছে আমাদের প্রমাণ পেশ করব, তারপর তদন্ত শেষ হবার পরে আদালতে আমাদের বক্তব্য পেশ করব। তামিমাকে নিজের বৈধ বউ দাবি করা রাকিব হাসান জানান, তারা মামলা করলে সেটিও আইনগতভাবে মোকাবেলা করা হবে। তারা যদি আমার বিরুদ্ধে প্রমাণ দেখাইতে পারে যে আমি তার ডিভোর্সের পেপার, সেটা আইনি কথা বলবে, আমার লয়ার কথা বলবে, ঠিক আছে, আমার প্রমাণ কথা বলবে, আমার সমস্ত ডকুমেন্টস কথা বলবে। পিবিআই প্রধান জানান, তারা আদালতের নির্দেশ এখনো পাননি, পেলেই শুরু হবে তদন্ত। বিজ্ঞ আদালত যখন নির্দেশ দেয় কয়েকদিন সময় নেয় পিবিআই হেডকোয়ার্টারে বা পিবিআই ওই সংশ্লিষ্ট ইউনিটে পৌঁছতে। এটি আসলে পরে এটি দেখে আমরা আমাদের তদন্ত কর্মকর্তা নিয়োগ দেব। আগামী 30শে মার্চ এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাওয়া ঘাট এখন ইলিশের সয়লাব, ফলে ইলিশের দামও কম। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 950 টাকা পর্যন্ত। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। সূর্য উঁকি দেওয়ার আগেই রূপালী ইলিশের সয়লাব মাওয়ার আড়তগুলো। ছুটির দিনে ভোর থেকেই তাজা মাছের খোঁজে দূর দূরান্ত থেকে আড়তে ছুটে আসেন ক্রেতারা। তবে সরবরাহ বেশি থাকায় ইলিশের দাম কম। সপ্তাহ ব্যবধানে বড় ইলিশ এখন 850 থেকে 950 টাকায় বিক্রি হচ্ছে, আর 700 গ্রাম থেকে 800 গ্রাম ইলিশ কেনা যাচ্ছে 600 থেকে 700 টাকায়। মাছের দামও কম, গত সপ্তাহে বিক্রি হয়েছে 1000 টাকা কেজি, এই সপ্তাহে 700 থেকে 800 টাকা কেজি ইলিশ মাছ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাইতেছে। এই কারণে ইলিশটার একটু কদর বেশি এবং ঢাকা থেকে অনেক লোকজন এখানে ইলিশ মাছ কিনবার জন্য আসে। 30 জুন পর্যন্ত 25 সেন্টিমিটারের ছোট ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। তবে এরপরও কারেন্ট জাল দিয়ে জাটকা নিধন হচ্ছে। সরকার মুক্তারপুরে এই মেলগুলি বন্ধ করে দেয়, বাংলাদেশের ঝাটকা নিধন বন্ধ হয়ে যাবে। ইলিশের এই হাটে 29টি আড়ত রয়েছে, আর জেলায় নিবন্ধিত জেলে আছেন 1064 জন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। রুদ্ধদ্বার কোয়ারেন্টাইনের মাঝে নিউজিল্যান্ড সফরে 48 ঘন্টা পর প্রথমবারের মতো বাইরে বের হওয়ার সুযোগ মিলল বাংলাদেশ দলের। নিরাপদ দূরত্ব বজায় রেখে মাত্র আধা ঘন্টার জন্য হাঁটার সুযোগ পান টাইগাররা। এই ছবিগুলোই বলে দেয় ক্রাইস্টচার্চে কেমন দিন কাটছে সাইফুদ্দিন সৌম্যদের। 2 দিন পর সুযোগ হয়েছে নিউজিল্যান্ডের আকাশ দেখার, তাও আবার নিরাপদ দূরত্ব বজায় রেখে। তার আগে সবাই হয়েছেন প্রথম দফায় কোভিড নেগেটিভ। কোয়ারেন্টাইন কালের অভিজ্ঞতা বললেন তাসকিন। এরকম আইসোলেশন একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কারণ এর আগে কখনো এইভাবে সময় কাটানো হয়নি। ফার্স্ট করোনা টেস্টের পরে এখন আমাদেরকে হাঁটতে দিয়েছে, তো আরও কিছু টেস্ট বাকি আছে। তো এরপরে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা প্র্যাকটিসও শুরু করতে পারবো। তো ওভারঅল একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, বাট চাইবো যে যতই দ্রুত এই এক্সপিরিয়েন্সটা শেষ হোক ততই ভালো। হোটেলবন্দি জীবনে হাতে অখণ্ড অবসর, তাই তো রুমে বসে নিজেদের ফিট রাখার আপ্রাণ চেষ্টা ক্রিকেটারদের। সময় কাটছে জিম, মুভি আর পরিবারের সঙ্গে আলাপে। প্রোগ্রাম দেওয়া হয়েছে যে রুমের যেই সব এক্সারসাইজ করা পসিবল সেগুলো করার। তো ওভারঅল এভাবেই সময় কেটে যাচ্ছে, কিছু এক্সারসাইজ, মুভিজ, ফ্যামিলি টাইম, নামাজ পড়ে, এভাবেই আর কি। এভাবে থাকতে হবে আরও 5 দিন। হবে আরও 2 দফায় করোনা পরীক্ষা, যেখানে নেগেটিভ সনদের ভিত্তিতেই পুরো দল একসঙ্গে পাবে অনুশীলনের সুযোগ। 20 মার্চ হবে 2 দলের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মেট্রো রেলে যাওয়া যাবে সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা। চালু 2028-এই। আসছে বর্ষায় জাজিরার প্রান্তে ভয়ঙ্কর হতে পারে পদ্মা, প্রস্তুত সেতু বিভাগ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।